নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্বে জনমত। আমি সুজিত চট্টোপাধ্যায় রয়েছি আপনাদের সঙ্গে। বাংলাদেশের যে পরিস্থিতি নিয়ে আজকে আমরা আবারও আপনাদের কাছে এসেছি, তার কারণ যে সেখানে এক অস্থির পরিস্থিতি বিরাজ করছে এবং এই অস্থির পরিস্থিতির মধ্যে অনেকেরই প্রশ্ন যে সেনাবাহিনী কি ভূমিকাটা পালন করছে, কেন সেনাবাহিনী এই ব্যাপারটাকে তারা উল্লেখযোগ্যভাবে গুরুত্ব দিতে কি চাইছে না, নাকি তারা গুরুত্ব দিতে চাইছে কিন্তু রাজনৈতিক পরিমণ্ডল এমন একটা জায়গায় রয়েছে যে কারণে তারা এখন ওয়েট অ্যান্ড সি নীতিতে চলেছে। এদিকে হিউম্যান করিডোর, যে হিউম্যান করিডোরকে নিয়ে একটা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বেশ গরম বা তপ্ত হয়ে রয়েছে। এটিকে আদৌ পর্যবসিত হতে দেবে বাংলাদেশ? কেননা ডক্টর ইউনূস তিনি কিন্তু প্রথমে চেয়েছিলেন, তারপর একটা যখন পরিস্থিতি অন্যান্য রাজনৈতিক দল এটাকে নিয়ে যখন তারা বলে যে এতে বাংলাদেশের স্বার্থের এক চরম ক্ষতি হতে চলেছে, তখন এটাকে তিনি আটকাতে সচেষ্ট হয়েছেন, কিন্তু আদৌ আটকাতে পারবেন? এবং যে পরিস্থিতি এখন তৈরি হয়েছে বাংলাদেশে, সেখানে হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং শিক্ষকরা যেভাবে আর কি পথে নেমেছেন, এটা একটা নতুন দিককে নির্দেশ করছে। কি সেই দিক, সেই সব বিষয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা আমরা অবশ্যই করব। তার কারণ বাংলাদেশ নিয়ে এখন সবচেয়ে বেশি যেহেতু এটা সীমানা শেয়ার করে ভারত, সেই কারণে বাংলাদেশের ব্যাপারে ভারত কিন্তু গোটা পরিস্থিতির উপর নজর রাখছে এবং গোটা পরিস্থিতিতে তার স্টেটমেন্টও তারা ইতিমধ্যেই দিয়েছে। সে স্টেটমেন্ট আপনাদেরকে শুনিয়েছি আমি। তাহলে অতঃপর কোন দিকে যাচ্ছে, সেনাবাহিনীর কি ভূমিকা হতে চলেছে, বাংলাদেশে কি নর্মালসি আসতে চলেছে? কোথাও কি একটা তথ্য শুধু আপনাদেরকে দিয়ে দিই, 1971 সালে আগে যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছিল, তার ঠিক 9 মাসের মধ্যে আওয়ামী লীগ সেখানে ক্ষমতায় আসে। ঠিক এখন আবার নিষিদ্ধ করা হয়েছে, তো আগামী সময়টা কি আওয়ামী লীগের জন্য অত্যন্ত একটা সুসময় আসছে। কিন্তু ইতিমধ্যে যে খবর পাওয়া যাচ্ছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর আওয়ামী লীগের বিভিন্ন কর্মীদের উপর, কেন নেতারা অধিকাংশই জেলে চলে গেছেন, কেউ কেউ পালিয়ে গেছেন, কর্মীদের উপর এক সহিংসতা জারি রয়েছে, বিভিন্ন ক্ষেত্রে লুটপাট এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। টার্গেট একেবারেই হচ্ছে আওয়ামী লীগ এবং সেই ক্ষেত্রে আওয়ামী লীগের অনেকেই তারা জানাচ্ছেন আমাদেরকে, বিশেষ করে হোয়াটসঅ্যাপ কলে, কিন্তু এক্ষেত্রে সত্যি কী করণীয় বা আছে? তার কারণ সীমানা অত্যন্ত টাইট এখন। পাকিস্তান ভারতের যে উদ্ভূত পরিস্থিতি এক চরম পর্যায়ে এখনও পর্যন্ত রয়েছে, যে কারণে এই দিকেও পর্যন্ত যথেষ্ট পরিমাণে সতর্কতা অবলম্বন করা হয়েছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, বাংলাদেশের ওখানে চিকেন নেকের যে অঞ্চলটা, সেই চিকেন নেকের ওখানে ভারতীয় সেনাবাহিনী কিন্তু মহড়া দিচ্ছে, ট্যাঙ্ক মহড়া চলছে সেখানে। এবং বিভিন্ন জায়গায় সীমানাগুলোতে অত্যন্ত কড়া সতর্কতা রয়েছে। কোথাও একটা জায়গায় থ্রেট রয়েছে, তার কারণ অতীতে ডক্টর ইউনূস থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন নেতা এত উত্তেজক বক্তব্য রেখেছেন, তাদের মনোবাসনাটা তার থেকে বোঝা গেছে। এই মনোবাসনাটার কারণে যাতে কোনো রকমভাবে কিছু তাদের দিক থেকে কোনো একটা সেরকম পদক্ষেপ যদি ওখান থেকে আসে, ভারত কিন্তু তৎক্ষণাৎ যে জবাব দেবে তার প্রস্তুতি কিন্তু বিভিন্ন জায়গায় চলছে। এবং লালমনিরহাটে সেখানে চীনের উদ্যোগে যে বিমানপথ, মানে যেখান থেকে হচ্ছে ফাইটার জেট করার যে তাদের বাসনা, তা কিন্তু ইতিমধ্যে অনেকটাই ভারতকে মানে অত্যন্ত অ্যালার্ট রেখেছে। এমতো পরিস্থিতিতে যে বাংলাদেশ নিয়ে শেখ হাসিনা বা আওয়ামী লীগ তারা একটা ভারতের সাথে সুসম্পর্ক রেখেও গোটা বিশ্বের সাথে তারা যেরকমভাবে একটা সম্পর্ক রেখেছিল এবং যেভাবে আর কি উত্তরণটা ঘটছিল বাংলাদেশের আর্থিক ক্ষেত্রে, তার আজ বিপরীত চিত্র দেখা যাচ্ছে। এইসব নিয়ে আজকে আমরা যাব আলোচনায়। রয়েছেন দেবাশিস চৌধুরী, অধ্যাপক দেবাশিস চৌধুরী রাজনৈতিক বিশ্লেষক, প্রদীপ চট্টোপাধ্যায় রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক, গৌতম দত্ত তিনিও একজন রাজনৈতিক বিশ্লেষক, উত্তরবঙ্গ থেকে তিনি যোগদান করছেন। আমি একটু দেবাশিস চৌধুরীকে প্রথমে একটু জিজ্ঞাসা করব
যে এই যে পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশে এবং শেখ হাসিনার দলকে নিষিদ্ধ করা হয়েছে, নির্বাচনে যাতে না লড়তে পারেন সে ব্যবস্থা পাকাপাকি করা হয়েছে, এমতো পরিস্থিতিতে রাজপথ আবার উত্তাল হয়েছে। অনেকেই বলছেন সেনাবাহিনীর ভূমিকাটা ঠিক কি, সেনাবাহিনী কেন এত চুপচাপ, এত তাদের কি মনে হচ্ছে? দেখুন, এটা তো দুটো দুটো দুই দিক থেকে এটাকে দুই দিক থেকে বিশ্লেষণ করা যেতে পারে। একটা হচ্ছে যে ভারত পাকিস্তানের এই যে ইতিমধ্যে যে সংঘর্ষটা হলো, এটার একটা প্রভাব একটা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির উপর অবশ্যই পড়বে। কারণ আমরা দেখছিলাম এই যে ভারত পেহেলগামের আগে, এই সংঘর্ষের আগে আমরা দেখছিলাম যে পাকিস্তানের সেনা প্রধান বা সেনার সঙ্গে যুক্ত কিছু মানুষজন তারা ইতিমধ্যেই বাংলাদেশ পৌঁছে গেছিলেন, আইএসআইয়ের লোকজনরা বাংলাদেশে পৌঁছে গেছিল। একদম সরাসরি ওপেনলি মানে একটা কথাবার্তা শুরু হয়ে গেছিলো যে পাকিস্তানের সেনাবাহিনীর সঙ্গে বাংলাদেশের সেনাবাহিনীর একটা যুক্ত কিছু একটা চিন্তাভাবনা শুরু করা হচ্ছে। কারণ আমরা একটা জিনিস ক্লিয়ার যে এই গত বছরের অগস্ট মাস অবধি যে বাংলাদেশে যে অভ্যুত্থান হয়েছে, এর আগে অবধি বাংলাদেশের আর্মির যে শিকড় মানে রুটস ইন্ডিয়ান আর্মির মধ্যে অনেক স্ট্রং, যেটা একসময় পাকিস্তান আর্মিরও ছিল, কিন্তু সেটা আস্তে আস্তে অনেকটাই 60-এর দশকে হতে হতে ওটা শেষ হয়ে গেছে, কমন বন্ডিংগুলো শেষ হয়ে গেছে। কিন্তু বাংলাদেশের কারণ জিয়াউর রহমান আমরা জানি বোধহয় আইএমআই থেকেই ট্রেন্ড ছিলেন উনি, আইএমআই থেকে আমাদের দেহরাদুন থেকেই উনি কমিশন পেয়েছিলেন, আর্মির কমিশন পেয়ে ট্রেনিং প্রাপ্ত ওনার ভারতের ইন্ডিয়ান মিলিটারি একাডেমি থেকে। তো বাংলাদেশ আর্মির অনেক যোগাযোগ ইন্ডিয়ান আর্মির সাথে রয়েছে, আর অনেক কিছু কমন ফ্যাক্টরস আছে। এখন সেটাতে বাংলাদেশ আর্মি কি ভাবছে, এই যে ইন্ডিয়া পাকিস্তানের যে বিষয়টা দাঁড়ালো গিয়ে, এরপরে পাকিস্তান আর্মি কতটা সরাসরি খোলাখুলি, যেটা এই সংঘর্ষের আগে পাকিস্তান আর্মি সরাসরি বাংলাদেশে ইন্টারভিউ করার মোহাম্মদ ইউনূস তো দরজা খুলিয়ে দিয়েছিলেন যে এবার আমরা পাকিস্তান আর্মির সঙ্গে সবকিছু করবো, ইন্ডিয়ান আর্মির সঙ্গে আমাদের যা পুরনো যে লিঙ্কেজ সেগুলো ব্রেকআপ করে দেবো, আর লিঙ্কেজ থাকবে না, প্রয়োজন আমরা পাকিস্তান মিলিটারি একাডেমিতে আমাদের সেনাবাহিনীর সব ওরা ট্রেনিং সব পাকিস্তান আর্মির সাথেই হবে, বাংলাদেশ আর্মির ট্রেনিং ইত্যাদি প্রভৃতি এইসব কথাবার্তা ওপেনলি শুরু হয়ে গেছিল। কিন্তু এখন সেগুলো পুনর্বিবেচনা অবশ্যই হবে, কারণ পাকিস্তান নিজে কতটা এখন ইন্টারভিউ করে বাড়ার কারণ ঠিক নেই, কারণ পাকিস্তান নিজেও একটা আঘাত খেয়েছে। তো আঘাতের পরে এখন সরাসরি ভয়ঙ্কর আঘাত পেয়েছে। তো সেই জন্য ওই জায়গাটা এখন এটা একটা কারণ হতে পারে যে বাংলাদেশ আর্মি একটু সীমিত হয়েছে, একটু মানে পুনর্বিবেচনা করছে বাংলাদেশ আর্মি যে কি করবে ভবিষ্যতে, এটাও হতে পারে। আর দ্বিতীয়ত এটাও হতে পারে যে বাংলাদেশের রাজনীতিতে ওদের আর্মির অবস্থান খুব গুরুত্বপূর্ণ সবসময় থেকেছে, মানে জিয়াউর রহমানের বিষয় হোক, জেনারেল ইরশাদের বিষয় হোক, জেনারেল ইরশাদ, এরকম বাংলাদেশ আর্মি অনেক সময় ক্ষমতা হাতে নিয়েছে, আর নির্ণায়ক শক্তি হিসেবে অনেক সময় দাঁড়ায় বাংলাদেশ আর্মি। এখন নির্ণায়ক শক্তিটা বাংলাদেশ আর্মি কোন দিকে থাকবে, কেননা এই যেই ইলেকশন করাবার আমরা জানতাম মোহাম্মদ ইউনূস এইভাবে ইলেকশন করাবে, আওয়ামী লীগকে ব্যান করে বা কোনো রকমের মানে ওয়ান সাইডেডই করাবে। কিন্তু বিষয় দাঁড়াচ্ছে যে মোহাম্মদ ইউনূস চেষ্টা করেও একতরফা ইলেকশন করাতে পারছে না, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে, কারণ সেই জন্য তো দেরি হচ্ছে। ও বারবার ইলেকট্রাল লিস্ট মানে ইলেকট্রাল কি বলে ভোটার লিস্ট বারবার চেঞ্জ করবে বলছে, চেঞ্জ করতে পারছে না, আবার করবে বলছে আমি ডিসেম্বর মাসে করব, পরে 2026-এ করব, বারবার ডেট পিছোচ্ছে। অর্থাৎ ওয়ান সাইড ইলেকশন করাবার প্রস্তুতি মোহাম্মদ ইউনূস নিতে পারছে না, যেভাবে জনগণের একটা আছে। আর পশ্চিমবাংলা আমরা জানি বাংলার মাটিতে একটা জিনিস রাজনীতিতে একটা স্থায়ী ব্যাপার, সেটা কোনো একটা শক্তিকে যদি বেশি দাবানো হয় সেই শক্তি আরো শক্তিশালী হয়ে ওঠে। যেরকম পশ্চিমবঙ্গের রাজনীতিতে একসময় দেখেছি বামপন্থীদের উপরে অনেক অত্যাচার হয়েছে, নকশালদের সময় প্রভৃতি, বামপন্থীরা শক্তিশালী হয়ে উঠে দাঁড়িয়েছে। আজকে যেরকম জয় শ্রীরাম বা হিন্দুত্ব ফোর্সেসকে খুব প্রেশারে রাখা হয় ওয়েস্ট বেঙ্গলে, সেই ফোর্সেসগুলো আরও শক্তিশালী হয়ে উপরে উঠছে, বাড়ছে। তো বাংলাদেশও মোটামুটি পলিটিক্যাল ক্লাইমেট মোরলেস সেমই। ডেমোক্রেটিক স্পেসটা যদি সংকুচিত হয় আর যদি কোনো একটা দিককে যদি দাবানো হয়, আওয়ামী লীগ খুব স্ট্রং হয়ে উপরে আবার রিবাউন্ডস করবে। এটা আমার ব্যক্তিগত মত, আমার যে আওয়ামী লীগকে কাগজে কলমে ব্যান করতে পারে, কিন্তু ওরা কোনো সিম্বল কোনো অন্য কোনো ইস্যুতে ওরা দাঁড়াবেই, আমার ব্যক্তিগত মত। কেননা মুজিবুর রহমানের ফ্যামিলির জন্যে, মুজিবের ফ্যামিলির জন্য যে ফ্যান ফলোইং আছে ওখানে, একটা শ্রদ্ধা আছে, যেরকম আমাদের দেশে একটা গান্ধী পরিবারের জন্য একটা শ্রদ্ধা আছে। আমরা অস্বীকার করলে মানে কংগ্রেস মুক্ত ভারত হতে পারে, কিন্তু গান্ধী মুক্ত ভারত আমার ব্যক্তিগত মত খুব কঠিন আছে করা। কারণ গান্ধী পরিবারের জন্য একটা ভালোবাসা আলাদা করে ভারতবর্ষে থাকবেই সবসময়, সেরকম শেখ হাসিনা মুজিবুরের পরিবারের জন্য একটা আলাদা করে ভালোবাসা বাংলাদেশের মানুষের মধ্যে আছে, ও থাকবে, চিরকাল থাকবে, ওটা বাদ যাবে না। তো সেটা রিবাউন্স করবে, কোনোভাবে করবে, কোন একটা প্ল্যাটফর্ম তৈরি করবে। আমি আপনাদের জন্য ফোন লাইন খুলছি, আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাতে পারেন। প্রদীপ বাবু, অনেকেই এটা বলছেন যে পাকিস্তানের পরবর্তী সময় বাংলাদেশের এই যে পরিস্থিতি এবং যেখানে
প্রধান মুক্তিযুদ্ধে যে রাজনৈতিক দল প্রধান চালিকা শক্তি তাকে ব্যান করে দেওয়া বা সমস্ত কিছুর মধ্যে বাংলাদেশ একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হচ্ছে, অনেকে এটা বলছেন, এটা কি আপনি মানেন? দেখুন, বাংলাদেশ এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে আছে তাকে ব্যর্থ রাষ্ট্র বলার আগে আমাদের বুঝতে হবে যে বাংলাদেশের যারা এখন ক্ষমতায় তত্ত্বাবধায়ক সরকার যেটা রয়েছে সেই তত্ত্বাবধায়ক সরকারের কাজটা কী। সেই তত্ত্বাবধায়ক সরকারের কাজ যেটুকুনি আমরা শুনেছিলাম বা অনেকেই আশা করেছিল সেটা হচ্ছে সংস্কার করা, সংস্কারের চেষ্টা করা। কিন্তু সংস্কার করতে গিয়ে তারা যেটা করলেন প্রথমত হচ্ছে গিয়ে ইতিহাসটা মুছে দেওয়ার চেষ্টা করছেন বাংলাদেশের। এবং সেই জন্যই যেটা একটু আগে দেবাশিসবাবু বলছিলেন যে মুজিবের পরিবার, সে মুজিবের বাড়ি ধ্বংস করে দিচ্ছে, ধানমন্ডির মুজিবের সমস্তগুলো ছবিগুলো ভেঙে দিচ্ছে। তো এই জায়গা থেকে যেটা দাঁড়াচ্ছে তারা আসলে বাংলাদেশকে মুজিব মুক্ত করতে চাইছে, বাংলাদেশকে আওয়ামী লীগ মুক্ত করতে চাইছে। এবং তার সর্বশেষ উদাহরণ হচ্ছে যে এই দলটাকে নির্বাচনে অংশ না নেওয়ার একটা পরিকল্পনা। ফলে এখন তাহলে গোড়ার কথা উঠে যাবে যে এই সরকারের কতটা ক্ষমতা রয়েছে এগুলো করার সাংবিধানিকভাবে। ফলে সেই জায়গাটাই এখন প্রশ্ন। এবং আমার মনে হয় আগামী দিনে আপনি জানবেন যে আওয়ামী লীগের ফ্যান ফলোয়িং বা আওয়ামী লীগের সমর্থক তারা যত বাংলাদেশে আছে তার থেকেও বেশি আছে বাংলাদেশের বাইরে, ইউরোপের বিভিন্ন দেশে বা জায়গায়। ফলে তারা কিন্তু, এবং সেখানেও তারা কিন্তু যথেষ্ট শক্তিশালী অবস্থায় আছে। বাংলাদেশের অনেক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইউরোপের বিশ্ববিদ্যালয়গুলোর এমওইউ আছে, সংযোগ আছে। ফলে আমার মনে হয় যে এইটা যে ব্যান করলো এর কিন্তু একটা রিপারকেশন বা প্রভাব বিশ্বজুড়ে এটা হবে। তার কারণ বিশ্বে একটা জনমত কিন্তু, বা বিশ্বের যে শক্তিধর গুরুত্বপূর্ণ রাষ্ট্র, যে রাষ্ট্রগুলো আবার বাংলাদেশে ছোট ছোট ইউরোপীয় রাষ্ট্রগুলো বিনিয়োগ করে, তারা কিন্তু এটাকে মেনে নেবে না। তার কারণ তারা জানছে বা বুঝতে পারছে এই দক্ষিণ এশিয়ার সম্পূর্ণ যে ভূ রাজনীতি দেখে যে এই জায়গায় যদি কোনো উদারপন্থী রাজনৈতিক দল না থাকে বা তাকে সম্পূর্ণ ব্যান করে দেওয়া হয় তাহলে সেই দেশে বিনিয়োগ করা আর আফগানিস্তানে বিনিয়োগ করা প্রায় একই রকম জায়গায় দাঁড়াবে। ফলে আওয়ামী লীগকে ব্যান করার মাধ্যমে ইউনিট সরকার তার আরেকটি বোকামির কাজ করলেন বলে আমি মনে করি। এবং এটা যেটা দাঁড়াবে, এটা অনেকেই বলছেন যে প্রবল চাপের সামনে তিনি, কেননা তার বাসভবনকে ঘিরে রেখেছিল জাতীয় নাগরিক পার্টি। এবং এটা ঠিক, এটা করেছে। কিন্তু আমার কথা হচ্ছে এর আগেও তো আপনি আপনার চ্যানেলেই দেখিয়েছেন যে অনেক যে ইউনিভার্সিটিগুলোকে এক করার জন্য এর ওপরে চাপ দেওয়া হয়েছিল। তো ফলে সেটা তো করেনি। যে মানে যদি আমার ইচ্ছে না থাকে বা আমি যদি নিজের ভেতর থেকে না চাই তাহলে শত চাপের সামনেও আমি সেটা করব না। আমাকে মানে ইউনাইটেড নেশনের রিপোর্ট থেকে চাপ দেওয়া হচ্ছে এগুলো আপনারা এত হতাহত হয়েছেন, এ হয়েছেন, কই সেটা তো আমি সম্পূর্ণভাবে স্বীকার করছি না। এটা কি আমার চাপ নয় যে সম্মিলিত জাতিপুঞ্জ রিপোর্টে যা দেখাচ্ছে সেটাকেও আমি অস্বীকার করছি? তাহলে ভেতরে ইচ্ছে আছে যে আওয়ামী লীগ যাতে না দাঁড়ায়, কোনোভাবে এই ছাত্রদের যে নতুন রাজনৈতিক দল তারা আগামী দিনে ইউনিসকেই মুখ করে রাজনীতিতে নির্বাচনে থাকুক, উনি আরও কিছুদিন ক্ষমতায় থাকুন। কিন্তু মুশকিল হচ্ছে এই পদক্ষেপের পরে বাংলাদেশের নির্বাচন কিন্তু আরও বেশি করে প্রভাবিত হবে পশ্চিমী দুনিয়ার অবজারভারদের মাধ্যমে। এবং সেখানে আমার মনে হয় সম্মিলিত জাতিপুঞ্জর একটা বড় ভূমিকা থাকতে চলেছে, যে তারা কিন্তু কোনোভাবেই উদারপন্থী রাজনৈতিক দল মুক্ত বা আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশে নির্বাচন করতে দেবে কিনা সেটা নিয়েও একটা তারা বড় একটা আলোচনার টেবিলে অবশ্যই ইউনিট সরকারকে রাখবে। এবং মনে রাখতে হবে যে আওয়ামী লীগ কিন্তু চীনের সঙ্গে, ভারতের সঙ্গে একটা ভারসাম্য বজায় রেখেছিল বিনিয়োগের ক্ষেত্রে। সেটা কতটা ইউনিট সরকার করতে পারছে সেটাও কিন্তু বাংলাদেশের সাধারণ জনগণ দেখছে। একদমই ভারসাম্যের দিকটা তো ভারতকে সম্পূর্ণ একপাশে ঠেলে দিয়ে চীনের সাথে যে দরম মহরম করার চেষ্টা করেছেন, এই দক্ষিণ এশিয়াতে ভারত এবং চীন দুটো বৃহৎ পরাশক্তি, তার মধ্যে কিন্তু তিনি ভারসাম্য আনতে আদবেই পারেননি, এটা বলা যেতেই পারে। আমি একটু আসবো গৌতম দত্তের কাছে, তার আগে মুর্শিদাবাদ থেকে ইউনুস আলী আছেন, বলুন। হ্যাঁ, ইউনুস আলী। নমস্কার। হ্যাঁ, বাংলাদেশের রাজনীতিতে বর্তমানে যে সমস্ত শক্তি তারা মূলত হচ্ছে রাজাকার বা পশ্চিমী পাকিস্তানপন্থী অথবা
স্বাধীনতা বিরোধী, এবং সঙ্গে সঙ্গে হচ্ছে যে আওয়ামী লীগ বিরোধী। এখন মুশকিল হচ্ছে যে এরা বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে গেছে, এতে প্রত্যেকের আত্মবিশ্বাস হারিয়ে গেছে। এর যারা নাগরিক অমক তমক দিয়ে যে সমস্ত চ্যাংড়া ছেলেরা একটা দল গঠন করেছে, তারা যেমন ভুগছে, পাশাপাশি হচ্ছে যে বিএনপি এবং অন্যান্য যে জামাতে ইসলাম প্রত্যেকে কিন্তু মানে একটা আশঙ্কায় ভুগছে যে কি হয়। ওদের মূল উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে যে একে হাসিনাকে বা তার দলকে, তার শক্তিকে ক্ষয়প্রাপ্ত করা। এই জায়গায় দাঁড়িয়ে দুটো অপদার্থ মানুষ বাংলাদেশে আছে, যে মানুষ দুটোর মধ্যে অন্যতম হচ্ছে যে 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 মানুষটা দেশের নিরাপত্তা রক্ষা করবে, ওই যে ভদ্রলোক সেনাপ্রধান, ওনার তো জন্ম, ওনার তো পরিবার হচ্ছে জামায়াতে ইসলাম, অর্থাৎ পাকিস্তানপন্থী একটা মানুষ। যার যে দায়বদ্ধতা ছিল, উনি যদি এই অব্যবস্থার মধ্যে যদি সেনাবাহিনী দিয়ে দেশটাকে সাময়িক সময়কাল চালিত করতেন, তাহলে ওই দেশটা, ওই বাংলাদেশে এইভাবে পুড়তো না, নষ্ট হতো না, মানব সম্পদের ক্ষতি হতো না, মানুষ অত্যাচারের মুখে পড়তো না, ধন সম্পদ নষ্ট হতো না। এবং সর্বোপরি হচ্ছে যে বাংলাদেশ যত কুখ্যাত অখ্যাত সমাজ বিরোধী রাজাকার যারা জেলবন্দি হয়েছিল আজীবন, যারা ইয়েতে ছিল আর কি, কারারুদ্ধ হয়েছিল, তাদেরকে ছেড়ে দেওয়া হলো। আর এই ভদ্রলোক দেখলো সমস্ত আইন কানুনটাকে। ধন্যবাদ। আমরা ইউনুস আলীর বক্তব্য শুনলাম। আমি একটু গৌতম দত্তের কাছে যাব। এই ফোনের পরিপ্রেক্ষিতে বলা যায় যে 5ই আগস্ট যখন পতন হলো, তখন ওয়াকারুজ্জামান বলেছিলেন আমি দায়িত্ব নিচ্ছি, বাংলাদেশকে একদম একটা সুস্থির জায়গায় নিয়ে গিয়ে আর্মি ক্যান্টনমেন্টে ফেরত আসবে। তারপর বিভিন্ন জায়গায় দেখা গেছে যে পুলিশ, তারপর হচ্ছে মন্দির, সংখ্যালঘু, আওয়ামী লীগ, এমনকি 32 ধানমন্ডি ভেঙে দেওয়ার জন্য সেনাবাহিনী সেখান থেকে সদর্থক একটা ভূমিকা নেয়নি। অনেকেই এতে আওয়ামী লীগের একটা বড় অংশের যেমন বিরাগভাজন হয়েছেন, বর্তমানে সেনাবাহিনীর বিরুদ্ধে প্রায় অনেকেই বক্তব্য রাখছে জাতীয় নাগরিক পার্টি বা এই, তাদেরও একটা বিরাগভাজন এবং ডক্টর ইউনূসের সাথে তার একটা টানাপোড়েন বিভিন্নভাবে আর কি সংবাদ মাধ্যম বা এগুলোতে উঠে এসেছে। এই যে ওয়াকারুজ্জামানের একটা ব্যর্থ, তিনি কিছু করতে পারেন না, কি চান তিনি, এইটা নিয়ে একটা বড় প্রশ্ন এখন এই মুহূর্তে উঠেছে। গৌতম দত্ত, আমাকে একটু সময় দিতে হবে, আমি বলছি। সেটা হচ্ছে যে প্রথম যেটা বলছেন যে ওয়াকারুজ্জামান, বিগত দিনের গণ অভ্যুত্থানের সঙ্গে জুলাই আগস্ট অভ্যুত্থানের একটা পার্থক্য আছে। অর্থাৎ জুলাই আগস্টের এই আন্দোলনটার মধ্য দিয়ে বুঝে হোক না বুঝে হোক সাধারণ মানুষের ইনভলভমেন্টটা ছিল, স্বভাবতই সেটাকে অস্বীকার করতে পারছে না কিন্তু সামরিক বিভাগের সেনাপ্রধান। এটা আমাদের একটা বিষয় মানতে হবে। দ্বিতীয়ত হচ্ছে, আমরা আওয়ামী লীগের নিষিদ্ধ করেছে এই কথাটা আলোচনা করতে গেলে আমাদের মনে হয় আমাদের প্রত্যেকেরই জানা আছে যে আওয়ামী লীগ শুধুমাত্র এই প্রথম নিষিদ্ধ হয়নি, আওয়ামী লীগকে একাধিকবার নিষিদ্ধের তালিকায় পড়তে হয়েছে। আমরা যদি এই দলটির জন্মলগ্ন থেকে দেখি, অর্থাৎ 1948 সাল থেকে দেখি, 1958 সালে আপনার এই আইয়ুব খান তখন তাকে নিষিদ্ধ ঘোষণা করেছিল। 1971 সালে, 71 সালের 26শে মার্চ এই আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছিল। ঠিক তার 9 মাস পরে এই আওয়ামী লীগ কিন্তু ক্ষমতার অলিন্দে আসছিল। অর্থাৎ এই দলটিকে যতবারই নিষিদ্ধ তালিকায় ফেলেছে, তত বেশি জনগণের অফুরন্ত ভালোবাসা নিয়ে এই দলটি ক্ষমতায় এসেছে। সুতরাং আজকে যে নিষিদ্ধ ঘোষণা হয়েছে, সেই নিষিদ্ধ ঘোষণা করার আতঙ্ক বোঝা গেছে গতকালকে যখন জলের বোতলটা মাথার মধ্যে মানে ছুড়ে দিয়েছিল। অর্থাৎ এদের গ্রহণযোগ্যতা কোন লেভেলে পৌঁছেছে তাতে প্রমাণিত হয়েছে। আজকেও আমি মানে এত গণরোষের শিকার কেন হচ্ছে বলে মনে করছেন? প্রচুর গণরোষের শিকার হচ্ছে এখন এই মুহূর্তে। গণরোষের শিকার হওয়ার প্রথম এবং দ্বিতীয় কারণ হচ্ছে, আমরা যদি 2019 সাল থেকে দেখি, 2018 সালে আপনার এই আইয়ুব খান তখন তাকে নিষিদ্ধ ঘোষণা করেছিল। ঠিক তার 9 মাস পরে এই আওয়ামী লীগ কিন্তু ক্ষমতার অলিন্দে আসছিল। অর্থাৎ এদের গ্রহণযোগ্যতা কোন লেভেলে পৌঁছেছে তাতে প্রমাণিত হয়েছে। আজকেও আমি
মেইন কারণটা হচ্ছে যে সাধারণ মানুষের আর্থিক দুরবস্থা, অর্থাৎ সাধারণ মানুষকে যত আর্থিক দুরবস্থার মধ্যে দিয়ে দিন পার করতে হচ্ছে। আপনারা জানেন কয়েকদিন আগে ওদের বিভিন্ন টিভি চ্যানেলগুলোতে দেখিয়েছে যে সাধারণ একটা টোটো চালক ফুটপাতে শুয়ে যেভাবে আর্তনাদ করছিল, সাধারণ মানুষের স্বপ্নকে যেভাবে ভেঙে চুরমার করে দিয়েছে, একজন রিক্সা চালক যেভাবে তার দৈনন্দিন রুটি রুজির ক্ষেত্রে রিক্সা বন্ধ করে দেওয়ার কথা হচ্ছে শহর অঞ্চলগুলিতে, ফলে তাদের আর্থিক অবস্থার দুর্নীতি তারা বুঝতে পারছে। ফলত তাদের মধ্যে কিন্তু একটা বিভীষিকাময় আর্থিক দুর্নীতির পাহাড়, আর্থিক দুরবস্থার পাহাড় তাদের মধ্যে চলে এসেছে। আরেকটা কথা আমি আপনাদের বলি যে আওয়ামী লীগকে ক্ষমতায় থাকাকালীন যত বেশি জনপ্রিয় ছিল, আমি বলছি নীরবে আওয়ামী লীগ আরো বেশি রকম ভাবে জনপ্রিয় হয়ে উঠেছে। আজকে একাধিক চ্যানেলে বসে বাংলাদেশের এই কথাটা উচ্চারিত হয়েছে, কারণ বাংলাদেশে একটা সময় আমরা দেখেছি যে আওয়ামী লীগ 35% কাছাকাছি ভোট পেয়েছে, তো বিএনপি 30% পেয়েছে, অন্যান্যরা 5% 6% ভোট পেয়েছে, এবং বাকিরা নীরবে ছিল, তারা নীরবে গিয়ে ভোটটা দিয়ে এসেছে আওয়ামী লীগের পক্ষে। ফলে এই ফ্যাক্টর ভোটটা, এই ভোটটা কিন্তু তারা আজকের রাজনৈতিক অবস্থা, আজকের আর্থ সামাজিক অবস্থা, আজকের সামাজিক অবস্থা, আজকের সংস্কৃতির অবস্থা দেখে কিন্তু তারা কিন্তু সিদ্ধান্ত নেবে যদি নিরপেক্ষভাবে ভোট তৈরি হয়। ভারতবর্ষ ইতিমধ্যেই তাদের মতামত জানিয়েছে, পরিষ্কার ভাবে বলে দিয়েছে যে উপযুক্ত পদ্ধতিতে এবং এবং গণতান্ত্রিক ভাবে সংবিধান মেনে এবং অধিকার দিতে হবে, এবং গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসবে মানুষকে গণতান্ত্রিক ভাবে সামিল করবার চেষ্টা করতে হবে। ইনক্লুসিভ নির্বাচনের কথা ভারত এরকম বলেছে যে আওয়ামী লীগকে বাদ রাখার ক্ষেত্রে স্পষ্ট বিরক্ত যে ভারত, এবং তারা যে একরকম জোরালোভাবে তার পক্ষ নেবে সেটা, এবং বাংলাদেশ থেকে তার কোনো কাউন্টার প্রতিক্রিয়াও আসেনি। একটা খুব ইন্টারেস্টিং জিনিস, মানে ধরুন এই যে সময়টায় যখন এই পাহেলগাঁওর ঘটনাটা ঘটলো, সেই সময় পাকিস্তানের নাগরিক যারা বেআইনিভাবে রয়েছে, বাংলাদেশের বিভিন্ন যারা বেআইনিভাবে করেছে তাদের বিভিন্ন ধরপাকড় করে নিয়ে গিয়ে এই সময় দেওয়া হয়েছে, সুন্দরবনের জায়গায় ছেড়ে দেওয়া হয়েছে। তার কারণ পোষণ করেছে, এটা বাংলাদেশ মেনে নিতে পারেনি, কিন্তু কিছু করতেও তারা এরকম পারেনি যে এই ব্যাপারটাকে কেউ যায়। অর্থাৎ এই যে সামগ্রিক একটা যে এতগুলো সমস্যাকে নিয়ে বাংলাদেশ এখন একটা যে জেরবার অবস্থার মধ্যে রেখেছে, তাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এটাই যে এই জুলাই অগাস্টের সময় আওয়ামী লীগকে হটিয়ে দেওয়া এবং ভারতের সাথে সম্পর্কটা বাংলাদেশ এই জায়গায় নিয়ে যাওয়ার জন্যে এখন এই মুহূর্তে কিন্তু বাংলাদেশের কাছে কাজটা অনেক কঠিন হয়ে গেছে। একদম কঠিন। কেন আমি প্রতীকদা যেটা বলছিল ওখান থেকে কন্টিনিউ করি, মানে খুব গুরুত্বপূর্ণ কথা বললো যে বিদেশের শক্তিরাও, বিশেষ করে ইউরোপিয়ান ইউনিয়ন, এরা কিন্তু এটা ভালোভাবে দেখবে না যদি আওয়ামী লীগকে ব্যান করে। কেননা মোহাম্মদ ইউনূসের কাছে ম্যান্ডেট এটাই ম্যান্ডেট ছিল যে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন, উনি একতরফা ইলেকশন করাতেন, বিএনপি ভোটে দাঁড়াতে দিতেন না, উনি রিগ করতেন ইলেকশন, দুটো ইলেকশন রিগ করেছেন। এই ব্যাকগ্রাউন্ডে মোহাম্মদ ইউনূসকে ওখানে যেভাবে হোক, যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে মোহাম্মদ ইউনূসের ওই ম্যান্ডেটটা নিয়ে এসেছিলেন যে বাংলাদেশে আবার গণতন্ত্র ফিরবে। এটাই কিন্তু প্রথম, মানে অগস্টে যখন অভ্যুত্থানের ওদের প্রথম সারির কথা এটাই ছিল যে গণতন্ত্র ফিরে আসুক, সবাইকে ভোটে দাঁড়াতে দেওয়া হোক, আওয়ামী লীগ যে ওয়ান সাইডেড পলিটিক্স করছে এটাকে প্রত্যাখ্যান করেছিল। এটাই প্রথম ছাত্র যুব সমাজের এটাই প্রথম স্লোগান ছিল, এটাই প্রথম ধাক্কা ছিল। তারপরে এসে গেল ভারতে ফিরে যা, ভারতের জিনিস বর্জন করো, তারপরে চলে আসলো জামাত। কিন্তু প্রথম সারিতে কিন্তু ওদের প্রথম যে জিনিসটা ছিল অগস্ট মাসে, সেটা ছিল আওয়ামী লীগের বিরুদ্ধে সবচেয়ে বড় ক্ষোভ এটা ছিল যে আওয়ামী লীগ ইলেকশন করে রিগ করছে, গণতন্ত্রকে স্থাপন করতে হবে। এগুলো পেছনে ছিল, এই স্বরগুলো পেছনে ছিল, এই আওয়াজগুলো পেছনে ছিল যে যাদের বাড়ি মামা বাড়ি ভারতে ফিরে যাবি ইত্যাদি, এগুলো পরে এসছে। তারপরে জামাত তো একদম পেছনে ছিল, ওরা তো একদম নেপথ্যে ছিল, পরে তারপরে হাইজ্যাক করেছে। কারণ মোহাম্মদ ইউনূসের কাছে প্রথম ম্যান্ডেট এটাই ছিল যে ডেমোক্রেসি ফিরিয়ে আনবে। পুরো সময় কালের চক্র পুরো গোল ঘুরেছে, যেখানে ছিল সেখানেই চলে আসলো। মোহাম্মদ ইউনূস এখন একতরফা ইলেকশন করাচ্ছে, আওয়ামী লীগকে ব্যান করে করাচ্ছে, ভোটার লিস্টগুলোকে ম্যানিপুলেট করে ইলেকশন করাচ্ছে। ও তো যেকে সেই হয়ে গেল।
তাহলে মোহাম্মদ ইউনূসকে যে ম্যান্ডেটের জন্য আনা হয়েছিল একদম তার উল্টোটা যদি ও করে, তো ন্যাচুরালি কি বলছেন যে এটা কেউ মেনে নেবে না। মোহাম্মদ ইউনূস আরেকটা বিষয় আছে, আপনারা লক্ষ্য করে দেখবেন আওয়ামী লীগকে যে সময় নিষিদ্ধ ঘোষণা করলো তার তারিখটা হচ্ছে 10ই মে, অর্থাৎ যখন পাকিস্তানের সঙ্গে ভারতবর্ষের যুদ্ধে লিপ্ত। অর্থাৎ ইউনূস একটা ইঙ্গিত দিচ্ছিলেন যে এই মুহূর্তে আমরা পাকিস্তানের পাশে আছি। অর্থাৎ আওয়ামী লীগ যেহেতু ভারতের সঙ্গে সুসম্পর্ক ছিল, তাই আওয়ামী লীগকে ব্যান্ড করে দিয়ে ইউনূস সাহেব তিনি পাকিস্তানের পক্ষে আছেন এটা এস্টাবলিশ করতে চেয়েছেন। ফলে ইউনূস সাহেবের কপালে অনেক দুঃখ আছে, সেটা অপেক্ষা করতে হবে। এটা ঠিক, এটা একদম ঠিক। প্রতীক স্যার যেটা দাদা ঠিকই বলছেন, কারণ বাংলাদেশ যাই হোক, বাংলাদেশে যত ফোর্সেস অ্যান্টি আওয়ামী লীগ ফোর্সেস হোক না কেন, কিন্তু বাংলাদেশের মধ্যে একটা প্রো বাংলাদেশ অ্যান্টি পাকিস্তান ফোর্স সবসময় থাকবে। মুজিবুর রহমানের লেগেসি কে বাদ দিয়ে ওখানে রাজনীতি করা খুব কঠিন বাংলাদেশে, খুব কঠিন। আর তারপরে আর্থিক সংকট যেভাবে দাঁড়িয়েছে এসে, তো এখানে তো মানে এটা খুবই কঠিন, মানে অসম্ভব। আমি প্রতিবাবুর কাছে আসবো। পাকিস্তানকে মানুষ ভালোবাসে না সেই অর্থে। বাংলাদেশে মুখে ইতিমধ্যে স্লোগান উঠেছে, মুখে শুধু জুলাই জুলাই, এবার হবে গণধোলাই। পাকিস্তানকে আমরা ক্রিকেটের ম্যাচ হোক এই হোক পাকিস্তানকে সাপোর্ট করবে, ক্রিকেট খেলা সবকিছু ঠিক আছে, কিন্তু বাংলাদেশের সত্তাটা পাকিস্তানের কাছে বিক্রি হবে, এটা বাংলাদেশের মানুষ মেনে নেবে না। ওরা মেনে নেবে অবশ্যই। তার কারণ হচ্ছে পাকিস্তানের একটা রোগ স্টেট, যেটা ইতিমধ্যেই হচ্ছে গোটা বিশ্বে যেটুকুনি তার ছিল, এবং এবারের যুদ্ধে মাজা কোমর ভেঙে এমন অবস্থা এখন হচ্ছে অনেকটাই পাকিস্তান এখন অনেকটাই আগে ডিনায়াল মোডে ছিল, এখন অনেকটাই মেনে নেওয়ার রয়েছে। এবং বিভিন্ন ব্যাক চ্যানেল দিয়ে ইসলামাবাদ চাইছে ভারতের সাথে যদি একটা বৈঠকে বসা যায়, বিভিন্ন ব্যাক চ্যানেলগুলোকে তারা অ্যাক্টিভ করেছে। বাংলাদেশের ক্ষেত্রে কি হবে এই বিষয়টা আমি প্রতিবাবুর কাছে জানতে চাইবো, যে এরকম একটা পরিস্থিতি থেকে বেরোতে আদৌ সক্ষম হবে কিনা। তার আগে একটা ফোন নিয়ে নেবো। গোরাচাঁদ মন্ডল রয়েছেন নবদ্বীপ থেকে, বলুন। হ্যাঁ নমস্কার। সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা নমস্কার জানাই। আমার বক্তব্য হলো যে বাংলাদেশে সেনা প্রধান থেকে আরম্ভ করে সবাই মানে বদমাইশির রূপ ধরেছে। এখন এদেরকে শিক্ষা দিতে একমাত্র আমাদের ভারত আছে। ওই তিস্তার জল আর এই গঙ্গার জল চুক্তিটা বাদ দিলেই হবে, এদেরকে শিক্ষা দিতেই হবে। নইলে বাংলাদেশে যারা কজন হিন্দু আছে তারা জীবিত থাকবে না। সবাইকে আমি বলছি আপনারা সবাই ভালো থাকবেন, নমস্কার। মানে এইটা একটা দাবি, মানে এইটা যাবে না যে এই 8 মাসের এই যে বিভৎসতা, কোথাও দেখছেন যে এই সিন্ধু চুক্তি বা জল, একটা সময় হিউম্যানিটেরিয়ান ইস্যুগুলো কতটা প্রবল ছিল, কিন্তু এখন প্রায় দেখছি অধিকাংশ মানুষই বলছেন যে বাংলাদেশকেও শিক্ষা দিতে হবে। এই তিস্তা গঙ্গা এই যে চুক্তি, এই চুক্তিগুলোর মাধ্যমে এগুলো হবে না, ওদের শিক্ষা দিতে হবে। তার কারণ না হলে এটা যদি পায় আবারও হচ্ছে হিন্দুদের উপর আক্রমণ নামিয়ে আনবে। এই ধরনের একটা মানসিকতা তৈরি হয়ে গেছে, যেটা খুব দুর্ভাগ্য হলেও সত্যি। না মানে মানসিকতাটা তৈরি হয়েছে অভিজ্ঞতার ভিত্তিতে। গত 8 মাসে যেভাবে আমরা ওখানে সংখ্যালঘুদের ওপর আক্রমণ দেখেছি এবং যা সব ভিডিও বা ছবি দেখেছি, তাতে সেই অভিজ্ঞতা থেকেই আমাদের যারা এই কথাগুলো বলছে। কিন্তু এখানে দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ, যে এই জায়গা থেকে বাংলাদেশ বেরোবে কী করে বা বাংলাদেশ কি চাইছে। দেখুন আসলে আমি যতটুকু বাংলাদেশে আমার যে কজন বন্ধুবান্ধব আছে আমি যা খবর পেয়েছি, যে তাতে তারা কিন্তু ওই যেটা দেবাশিসদা বলছিলেন যে তাদের মূল অভিযোগটা ছিল, এমনকি আওয়ামী লীগ পন্থীর অনেকেরও মূল অভিযোগটা ছিল যে স্টাইল অফ গভর্নেন্স শেখ হাসিনার ইন্ডিভিজুয়াল। এটা কিন্তু এই নয় যে পুরো আওয়ামী লীগকে ভেঙে দাও, গুড়িয়ে দাও, মুজিবের স্মৃতি নষ্ট করে দাও। তারা বলছিলেন যে শেখ হাসিনা কোথাও গিয়ে হয়তো একদিকে যেমন জামাতের সঙ্গে সমঝোতা করছেন, আবার কোথাও গিয়ে এই ভারসাম্য রক্ষা করতে গিয়ে উনি স্টাইল অফ গভর্নেন্সটা একটু স্বৈরতান্ত্রিক করে ফেলেছিলেন। তো ফলে সেটাই তার দলের সমর্থকরাও অনেকে ক্ষুণ্ণ হয়েছিল। এবং সবথেকে বড় কথা, তারা যেটা এখন চেয়েছিল সেটা হচ্ছে একটা পরিমার্জিত আওয়ামী লীগ, ট্রান্সফর্মড আওয়ামী লীগ, এইটাই ওই দাবিটা ছিল। কিন্তু এখন যেটা হচ্ছে যে দেখা যাচ্ছে, এবং এখান থেকে বিএনপির যারা সভ্য সমর্থক, এই যে আজকে যারা তাড়া করছে বা জলের বোতল ছুলছে, এরা কারা? এরা কোথায় ছিল যেদিনকে 32 ধানমন্ডি গুড়িয়ে দেওয়া হলো?
এই যে নির্বিচারে মানে একটা 24-26 ঘন্টা ধরে বাড়িটাকে গুড়িয়ে দেওয়া হচ্ছে, তখন এরা কোথায় ছিল? তার মানে কি? তার মানে এর পেছনে অন্য যে রাজনৈতিক দলগুলো আছে তারাও কিন্তু আজকে আশঙ্কা করছে যে আজকে আওয়ামী লীগকে দিয়ে শুরু, বিএনপিকে দিয়ে কি তার পরবর্তী হচ্ছে বিএনপি। ফলে এই যে প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলো যারা আছে তারা কিন্তু আজকে আশঙ্কা করছে, এবং এই যে ভিড়টা যারা তাদেরকে এখন গণরোষ বলে যে নেতৃত্ব দিচ্ছে, সেটা কিন্তু আওয়ামী লীগের সমর্থকের সঙ্গে বিএনপির সমর্থকও আছে, না হলে এই ভিড়টা একত্রিত হয় না। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে ইউনিট সরকার যেটা চাইছে সেটা একেবারেই একদলীয় ব্যবস্থা চাইছে, এবং সেই একদলীয় ব্যবস্থায় যে নতুন রাজনৈতিক দলটি হয়েছে, যেটা তাদের না আছে কোনো ভিশন, না আছে কোনো মিশন, তারা কিভাবে এই দেশটাকে পেছন থেকে জামাত তাদেরকে চালাবে, এইভাবে তারা তৈরি করতে চাইছে পুরো ওইখানের রাজনৈতিক ব্যবস্থার রূপরেখা। যেটা বাদ সাধছে, যেটা গৌতমবাবু খুব সুন্দর করে বললেন, যে অর্থনীতি, এই অর্থনৈতিক যে জায়গাটা, সেটা কোনো পরিবর্তন গত 8 মাসে হয়নি। কোনো যে এই যে কোটা নিয়ে যে কথাবার্তা, সেটা নিয়ে কি ফলাফল এলো সেটাও তো এই 8 মাসে আমরা জানতে পারলাম না। যে হ্যাঁ, যে আন্দোলন হয়েছিল সেটা এখন আবার যখন আমাদের ওখানে নিয়োগ হবে, সেখানে কোটার জায়গাটা কোথায় থাকবে। ফলে মূল যে জায়গা নিয়ে আন্দোলন, সেই মূল জায়গাগুলো এরা টাচ করেনি। এরা ইনিয়ে বিনিয়ে অনেকক্ষণ ধরে, অনেক দিন ধরে যাতে টিকে থাকি, এবং আরও জানে এই যে ডিসেম্বর আসছিল, ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার কথা, এই সময় যদি আমি মাঝে মাঝে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিই, এই নিয়ে এখন একটা চর্চা, আন্দোলন, বিকল্প আন্দোলন এইসব হবে, এবং আরো নির্বাচনটা পেছাবে, এবং আরো আমি এরকম ভাবে থেকে যাব উপদেষ্টা হিসাবে। ফলে এই জায়গাটায় অবশ্যই ভারতবর্ষর এইখানে যেরকম পাকিস্তানের কোনো খারাপ যে সন্ত্রাসবাদী কার্যকলাপে ভারতের অগ্রণী ভূমিকা নিতে হবে, মার্কিন যুক্তরাষ্ট্র তো খোলা হাত দিয়েছে ভারতকে, যে ইউ টেক কেয়ার অফ দ্য সিচুয়েশন, প্রাইম মিনিস্টারকে বলেছে প্রেসিডেন্ট ট্রাম্প। ফলে আজকে ভারতবর্ষকে কিন্তু শুধুমাত্র যে আমি আকারে ইঙ্গিতে বোঝাচ্ছি আমি বিরক্ত, তা কিন্তু নয়। তাকে পরিষ্কার একটা বলতে হবে যে যেটা ভারতবর্ষের যে এই যে আমি বলি যে আজকে হচ্ছে ইন্ডিয়ান নলেজ সিস্টেম নিয়ে আমরা অনেক কথা বলছি, যে আমাদের জ্ঞানের যে চর্চা, সেটা কিন্তু আজকে দক্ষিণ এশিয়ার জ্ঞান চর্চার ভান্ডার হিসাবেও যে এই যে গণতন্ত্র, বহুত্ববাদ, এগুলো কিন্তু ওখানে থাকতে হবে। এখন কথা হচ্ছে ভারত যদি হিন্দু রাষ্ট্র হয় তাহলে আমাদের এটা হতে ক্ষতি কি, কিন্তু বুঝতে হবে ভারত হিন্দু রাষ্ট্র হওয়ার প্রচেষ্টা করছে কি না করছে, সেটা সংবিধান, নির্বাচন, এগুলো কিন্তু নিয়মিতভাবে হচ্ছে। নির্বাচনে যদি একটা এমন দলকে দেয় যে সেই দল তার আকাঙ্ক্ষা পূর্ণ করতে পারবে, নির্বাচনের মাধ্যমে তো সেটা হচ্ছে। কমেছে সিট 2024-এ যারা এটা চেয়েছিল। আবার বাংলাদেশেও তো নির্বাচনটা করতে হবে, নির্বাচনে ফ্রি অ্যান্ড ফেয়ার, অল পার্টিসিপেশন, সব জায়গায়। এই যে বললেন যে মানে আমেরিকাও চাইছে, কিন্তু আমেরিকারও যে একটা ইন্টারেস্ট যে হিউম্যান করিডর করতে চাইছে একদম পুরো আরাকান থেকে, যাতে বিভিন্ন হেল্প পাওয়া যায়। আমরা জানি হিউম্যান করিডোরের ইতিহাসগুলো অত্যন্ত মর্মান্তিক। সার্বিয়াতে কি হয়েছিল হিউম্যান করিডোরে, প্রত্যেকটা হিউম্যান করিডর ডিজাস্টার্স। তাহলেও ইউনুসের উপর মানে একটা চাপ তো মানে সেই জায়গা থেকে রয়েছে, এবং হচ্ছে তিনি চাইছেন ভারতের সাথে একটা হয়তো একটা প্রসেস চাইছেন। গতকালই বলছেন উত্তর পূর্ব ভারত, নেপাল, ভুটান একটা অর্থনৈতিক সমৃদ্ধির পরিস্থিতি তৈরি করতে, মানে আগের বয়ানের থেকে বয়ান ঘুরে গেছে। বাংলাদেশ নিজেকে একটা এমন জায়গায় পজিশন করার চেষ্টা করছে যে যেই কাজটা ওয়েস্ট বেঙ্গল থেকে বা ইন্ডিয়া থেকে যেই কাজটা হচ্ছে, সেই কাজটা আমাদের এখান থেকে হোক। ইন্ডিয়ার যেটা নর্থ ইস্টের ডেভেলপমেন্টের জন্য যে অ্যাক্টিভিটিসগুলো কলকাতা থেকে বা শিলিগুড়ি থেকে বা এখান থেকে আমরা যে অ্যাক্টিভিটিসগুলো করি, সেগুলো চিটাগং থেকে বা ঢাকা থেকে কেন হবে নর্থ ইস্টের জন্য? ঠিক আছে, এটা তো পার্টনারশিপের কথা, এটা তো ইতিবাচক কথা, কোনো সমস্যা নেই। তো সেই জন্য এটার পার্টনারশিপের মধ্যে দিয়ে করাই যেতে পারে। কলকাতা ঢাকা করিডোর করে নর্থ ইস্টের ডেভেলপমেন্ট অবশ্যই অনেক দ্রুত হবে। শিলিগুড়ি, সিলেট দিয়ে সেই মাধ্যমে মেঘালয়, মিজোরাম, এটা হতেই পারে। বা আরাকানের মাধ্যমে আমরা সুন্দরবনের মাধ্যমে গ্রেটার সুন্দরবন ডেভেলপমেন্ট করাই যেতে পারে, এটা কোনো অসুবিধা না। কিন্তু এটাতে ইতিবাচক কথা যে বাংলাদেশ চাইছে ইন পার্টনারশিপ। বাংলাদেশ চাইছে যে নর্থ ইস্ট, আমাদের ইন্ডিয়ান নর্থ ইস্টের যে ইকোনমিটা আছে তার সঙ্গে যুক্ত হয়ে যেন কিছু তার ফলাফল, ভালো জিনিস সে পায়। কিন্তু এটা তো তার প্রসেস নয়। ব্ল্যাকমেল বা গাজুয়ারি বা পাকিস্তানের জুজু দেখানো, এটা তো তার প্রসেস নয়। বা ওনার দেশে যে সংখ্যালঘু আছে হিন্দুদের, তাদের উপর অত্যাচার করা, এটা তো তার চিন্ময় প্রভুকে জেলে পুরে রাখা, এটা তো তার প্রসেস হতে পারে না। এইভাবে তো সেই কাজটা করা যেতে পারে না। আপনাকে তো একটা, আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে আমাদের সাবকন্টিনেন্টের মেন স্পৃহা হচ্ছে ডেমোক্রেসি। দেখুন পাকিস্তান এক্সট্রিমে গেছে,
অনেক এক্সট্রিমে গেছে পাকিস্তান। ওখানে মিলিটারি ডিক্টেটরশিপ হয়েছে, ওরা 4 বার না 5 বার বোধহয় সংবিধানই নতুন করে লিখেছে, ওরা 5 বার 6 বার 4 বার তো বোধহয় আমি জানি যে ওদের কনস্টিটিউশন নতুন করে লিখেছে পাকিস্তান। কিন্তু তবুও লাস্টে আজকেও পাকিস্তানে কিন্তু একটা নির্বাচিত সরকার, যেরকমই হোক, ঠুটো জগন্নাথ হোক, ভাঙাচোরা হোক, যেরকমই হোক, তবু একটা প্রধানমন্ত্রী আছে। ওরা পারভেজ মুশারফকে ওরা রাখেনি, আইয়ুব খানকেও রাখেনি। তো ডেমোক্রেসি ইজ দ্য বেসিক প্যারামিটার। উইদাউট ডেমোক্রেসি, এই সাবকন্টিনেন্টে যেটা প্রতীক স্যার যেটা গৌতম দা বলার চেষ্টা করছেন যে উইদাউট ডেমোক্রেসি নাথিং ইজ পসিবল। বাংলাদেশ কোনো ফিউচার ও ভাবতেই পারবে না বাংলাদেশ উইদাউট ডেমোক্রেসি। একদম দ্রুত আমি আসছি আপনার কাছে গৌতম বাবু। একজন যোগদান করেছেন খর্দা থেকে, বিকাশ সরকার, বলুন। বিকাশ সরকার আছেন? দূরভাষের সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। হ্যাঁ বলুন গৌতম দত্ত। হ্যাঁ, আমি আরেকটা বিষয় আপনাদের বলি, সেটা হচ্ছে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি আতঙ্কের কারণ হচ্ছে বাংলাদেশের জাতীয় ঐক্যটা নষ্ট হয়ে যাচ্ছে। এবং জাতীয় ঐক্য নষ্ট হয়ে গেলে পরে কি পরিণতি হয় সেটা কিন্তু পাকিস্তান হারে হারে টের পাচ্ছে। কিরকম? এই কথাটি আমি যেটা আজকে আপনার চ্যানেলে বসে বলছি, অনেক চ্যানেলে সে কথাটা বলেনি আমার বিশ্বাস, সেটা হচ্ছে যে পাকিস্তানের জাতীয় পরিষদটাকে যদি আপনার টোটাল আসনটাকে ভাবেন, তাহলে দেখবেন যে সেখানে 342টা সিটের মধ্যে পাঞ্জাব প্রদেশে আছে 173টা সিট, আমাবাদে আছে 3টে সিট, সিন্ধ প্রদেশে আছে 75টা সিট, বালুচিস্তানে আছে 20টা সিট এবং খাইবার পাখতুনখোয়াতে আছে 55টি সিট। এই যে সিটগুলোর মধ্যে, তার মধ্যে একমাত্র পাঞ্জাব প্রদেশ এবং যেটা হচ্ছে ফেডারেল ওই রাজধানী অর্থাৎ 3টে সিট, এই 176টা সিট বাদ দিলে বাকি কোথাও জাতীয়তা বোধই গড়ে তুলতে পারেনি পাকিস্তান। অর্থাৎ আপনি যদি দেখেন, বালুচিস্তান বিদ্রোহ ঘোষণা করে আছে, খাইবার পাখতুনখোয়া যেখানে 55টা সিট তালিবানের সঙ্গে যুক্ত হতে যাচ্ছে। আরেকটা বিষয় কি, আরেকটা বিষয় হচ্ছে আপনার হচ্ছে ওই যে কি বলো সিন্ধু প্রদেশ বহুদিন আগে থেকে স্বায়ত্ত শাসন চাচ্ছে এবং তারা একজন বাংলাদেশ থেকে একজন একটা কমেন্ট করেছেন, মোহাম্মদ তানভীর আহমেদ, তার বক্তব্য হচ্ছে ভিসা দেওয়া হোক। মানে এটা একটা বাংলাদেশের অনেকেই কিন্তু এটা লিখছেন, মানে অদ্ভুত পরিস্থিতি সেখানে। বলেছিলেন যে চীনে গেলে চিকিৎসা হবে এবং একদম এই পরিস্থিতি তৈরি হচ্ছে, ভিসা আবেদন করছেন। গৌতম বাবু কি বলবেন? হ্যাঁ, ভিসা দিতে হবে। আমি সুবিধা, আপনি হয়তো জানেন, আমি কিছুদিন আগে RNT করে গেছি, আমার নিজস্ব ট্রিটমেন্টের প্রয়োজন নেই। সেখানে যারা বসে আছে তাদের কথাবার্তা শুনে আমারও মনে হলো যে একটু কথা বলি। তা আমি আবার তাকে জিজ্ঞেস করলাম, তোমরা আইসো কোন থেকে? আমরা বাড়ি তো ওই ত্রিপুরা, এনো থেকে এনো চাকরি করতে আসছি। বাহ, খুব ভালো। তার মানে বাংলাদেশ থেকে অনেকেই এই সমস্ত এই মেডিকেল গুলোতে তারা ডাক্তার দেখাতে আসে, ফলে ত্রিপুরার ওখানকার লোকেদেরকে তারা রিক্রুট করে। ঠিক আছে, কিন্তু আজকে যেভাবে ওখানকার মানুষগুলো, বিশেষত কথা আসছে ওই একটি জায়গায়, সংখ্যালঘু মানুষদেরকে নির্যাতন করছে, আবার সেই ভারতবর্ষকে প্রতিনিয়ত গালিগালাজ করছে, যেখানে স্যালাইনের বোতল হাতে নিয়ে প্রাক্তন সেনা প্রধানরা ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে বলে যুদ্ধ ঘোষণা করে দিচ্ছে। আজকে সেই ভারতবর্ষকে প্রয়োজন হয়ে পড়ছে চিকিৎসার জন্য, সেই ভারতবর্ষকে প্রতি মুহূর্তে দরকার পড়ছে। এটা তাদের উপলব্ধিটা আগে দরকার। এরা অনেকবার চেষ্টা করেছে, এরা অনেকবার চেষ্টা করেছে মালয়েশিয়া থেকে, মানে বাংলাদেশ মালয়েশিয়া একটা কন্ট্যাক্ট তৈরি করা, আজকে বিফল হয়ে গেছে। মানে এটা দেখেছে একটু ভারত বিরোধিতার সুর এখন একটু নরম বাংলাদেশে, মানে ডক্টর ইউনূসের কণ্ঠে, বা এই যে মাস্টার মাইন্ড বাংলাদেশের এরকম। এটা দেখুন কত বড় একটা আন্দোলন, প্রচুর মাস্টার মাইন্ড তৈরি হলো, কিন্তু কেউ নেতা হলো না। মাস্টার মাইন্ডের মাথায় আঘাত পড়েছে কাল, এরকম ছুঁড়ে দিয়েছেন, এবং মাস্টার মাইন্ডের মাথায় বোতলটা পড়ার পর তিনি একটু ভেবাচাকাও খেয়ে গেছিলেন। তো সবার সব কিছু হলো, কিন্তু সাধারণ মানুষ এখন ভিসা বা একটা চাইছে ভারতের সাথে একটা নরমাল, ঠিক আমি যেটা আগেও বললাম, ইসলামাবাদও চাইছে, কিন্তু ব্যাক চ্যানেলে ভারতের সাথে কোনো একটা আলোচনা নরমালসি চাইছে, সবাই নরমালসি চাইছে। বাংলাদেশ একদম উথল-পাথল পরিস্থিতি। বাংলাদেশ আসলে আমি একটু আগে যেটা বলছিলাম যে লক্ষ্যগুলো নিয়ে আন্দোলনে এসেছিল সাধারণ মানুষ, সেগুলো পূরণ হয়নি এবং সেই জন্য আগের অবস্থায় ফিরে যেতে চাইছে।
তো যেটা ব্যাপার দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে ভারতবর্ষকে যে ভূমিকা নিতে হবে সেটা হচ্ছে যে বাংলাদেশ তো এখন অনেক বড় বড় কথা বলে পিছিয়ে গেছে, তো অর্থনৈতিক কথা বলেছিল, চিকেন নেক নিয়ে নেবে নর্থ ইস্ট, এইসব অনেক এই কদিন আগেও বলেছিল। এখন যখন বাংলাদেশ বুঝেছে এবং তারা চাইছে ভারতের সঙ্গে অন্তত অর্থনৈতিকভাবে সুসম্পর্ক, ভারতকে কিন্তু আজকে যেমন পাকিস্তানের সঙ্গে স্টান্স নেওয়া হয়েছে যে যদি কথা বলতে হয় জঙ্গি মানে সন্ত্রাসবাদ, পাকিস্তান অকুপায়েড কাশ্মীর এসব নিয়ে কথা হবে, বাংলাদেশের সঙ্গেও এই বার্গেনটা ভারতবর্ষকে করতেই হবে। সেটা তাতে যদি ভারতবর্ষের বিরুদ্ধে বাংলাদেশের লোক যায় যাক, কিন্তু বাংলাদেশের ভালোর জন্য ভারতবর্ষকে এই কঠিন পদক্ষেপ নিতে হবে। যে সেটা কি নির্বাচনে আওয়ামী লীগকে দাঁড় করালে এবং আওয়ামী লীগের যে জনপ্রিয়তা তাতেই ভারতের যে পারপাসটা সলভ হয়ে যাবে? এই বার্গেনটাই এটা যে অর্থনৈতিক পার্টনারশিপ হোক, অন্য কোনো চুক্তি হোক, এনার্জি গ্রিড তৈরি করা হোক, যা হোক, আগে হচ্ছে ওখানে নর্মাল ইলেকশনের মাধ্যমে সবাইকে কাউকে ব্যান না করে এই চাপটা কিন্তু ভারতকে দিতে হবে যে কোনো ধরনের অগ্রগতির আগে ওখানের যে সিচুয়েশন সেই নির্বাচনে সবাই দ্বারা আওয়ামী লীগ হেরে যাক, অসুবিধা নেই, প্রত্যেককে ফেয়ার গ্রাউন্ড দিতে হবে। কারণ মনে রাখতে হবে যে আওয়ামী লীগ কিন্তু যেভাবে নির্বাচিত সরকার ছিল, গণ অভ্যুত্থানের মাধ্যমে চলে গেছে, কিন্তু সেটা নির্বাচন নয়। ফলে এই নির্বাচন, আগের নির্বাচনটাকে আমাকে মান্যতা দিতেই হবে এবং সেই যে পার্সেন্টেজ অফ ভোট এতগুলো মানুষ যে সমর্থন করেছে এবং করেনি যারা, তাদের প্রত্যেকের যে বৈধতাটা নিয়েই কিন্তু শেখ হাসিনা ছিল। ফলে তাকে আবার মানুষের সামনে পরীক্ষা দেওয়ার যে পরিসর তৈরি করে দেওয়াটাই কিন্তু একটা কনস্টিটিউশনাল পয়েন্ট, কেন না হলে হবে না এই, এবং ভারতবর্ষকে এই চাপটা দিতে হবে একদম। মানে একটা নির্বাচিত সরকারকে আরেকটা নির্বাচিত সরকার দিয়ে রিপ্লেস করতে হবে, আর মোহাম্মদ ইউনূসের ম্যান্ডেটও ওটাই। শেখ হাসিনা সরকার যতই ইমপারফেক্ট থাকুক, রিগিং করে হোক, যাই হোক, কিন্তু নির্বাচিত সরকার, একটা কেয়ারটেকার সরকার সেই পাওয়ারগুলো নিতে পারে না, ইউজ করতে পারে না, পাত্তাই পাবে না। বাংলাদেশের সংবিধান অনুসারেও শেখ হাসিনা সরকারকে সরাবে আরেকটা নির্বাচিত সরকারই সরাবে না। আগে যে 2007 এর কেয়ারটেকার ছিল তারাও কিন্তু নির্বাচনটাই করেছিল, তারা কিন্তু এই নির্বাচন পিছিয়ে তখন তো ওদের চিফ জাস্টিস না কারা ছিল, সব চিফ জাস্টিস নিয়ে একটা গ্রুপ করে ওরা কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল, তো ওরকমই করতে হবে। পাশাপাশি মনে রাখতে হবে যে শোলে সিনেমার সেই ডায়লগটির কথা যেখানে বলছে যে গব্বর আগর তুম এক মারোগে তো হাম চার মারেঙ্গে, অর্থাৎ পাকিস্তানের বর্তমান অবস্থাটা যখন দেখেছে তখন ওদের বেলুন, ওদের ফানসোটা ওইভাবে চুপসে গেছে। আজকে ওই শোলে সিনেমার ডায়লগটা মাথায় রাখতে হবে, ওই সংখ্যালঘু লোগকে এক মারোগে তো হাম চার মারেঙ্গে। কেননা এটাই পরিণতি। কারণ সুজিত আপনি একটা কথা উল্লেখ করেন মাঝখানে, সার্বিয়ার কথাটা উল্লেখ করলেন। সার্বিয়ার যে পরিস্থিতি হয়েছিল ইউগোস্লাভিয়ার, ওটা করার পরে পুরো বালকানাইজেশন হয়ে গেছিল, বসনিয়া আলাদা, হার্জেগোভিনা আলাদা, ক্রোয়েশিয়া আলাদা, সার্বিয়া আলাদা, ম্যাসিডোনিয়া আলাদা, ওইটুকু জায়গার মধ্যে কতগুলো দেশ হলো। তো বাংলাদেশকেও জানতে হবে, পাকিস্তান এত বড় দেশ, ভাগাভাগি নিয়ে তবু আছে, ওইটুকু বাংলাদেশের যদি চিটাগং, ইতিমধ্যে যেমন কথা শুরু হচ্ছে, গৌতম দা যেটা বলছিলেন, প্রতীকদাও ইঙ্গিত করেছিলেন যে চট্টগ্রাম অঞ্চল যদি স্বাধীন হতে চায়, ওদের রাজশাহী, খুলনা, ওখান থেকে আলাদা করে একটা, পাবনার একটা আলাদা করে একটা মুভমেন্ট তৈরি হচ্ছে, এগুলো যদি তৈরি হয় তখন কি হবে? অতটুকু বাংলাদেশে তো বলকানাইজেশন হতে পারে, ওটা তো খণ্ড খণ্ড হতে পারে বাংলাদেশ, ওইটুকু বাংলাদেশ যদি ওরা এইভাবে নিজেদের মূল যে ওদের জাতীয়তাবাদ, মুজিবুর রহমান, ভাষা আন্দোলন, বাংলা ভাষা, এগুলো যদি অস্বীকার করে তো বাংলাদেশ তো আইডিওলজিক্যালি ভেঙে যাবে, বাংলাদেশ। চট্টগ্রাম বলবো আলাদা দেশ হবো, আরাকান পর্বত পরিস্থিতির জন্য জামাতকে কতটা আপনি জামাত অল্টারনেটিভ দিতে পারছে না। তো আমি তো সেটাই, সবে আমরা তিনজনে মোটামুটি একই মত হয়েছি এখানে, যে বাংলাদেশের যে মেন তার যে আইডিওলজি, তার যে থিঙ্কিং, সেটা 1971, তার আগে 1958-65-এর ভাষা আন্দোলন, আইয়ুব সরকার, রাজাকারদের অত্যাচার, এটা হচ্ছে বাংলাদেশের জন্মসূত্র, জন্মলগ্ন। তো নিজের যদি ডিএনএ কে যদি কেউ অস্বীকার করে তো বাংলাদেশ, তারপরে এই যে ওদের যে কি বলে মেন ডিএনএ বাংলাদেশের বাংলা ভাষা, ওরা রবীন্দ্রনাথ ঠাকুরকে যদি বাদ দেয় তাহলে ওরা জামাত কোন রবি ঠাকুরকে কাকে রিপ্লেস করবে ওখানে? রবি ঠাকুরকে যদি বাদ দিয়ে দেয় তাহলে ওরা কাকে রিপ্লেস করবে ওখানে? বাংলাদেশ সব দেশ তৈরি হচ্ছে বাংলা ভাষার উপরে, ওরা যদি কবিগুরুকে বাদ দেয় তাহলে ওরা কোন দেশ তৈরি করবে? জামাতের কাছে আছে ওই আইডিওলজি, এদের কাছে এই আজকে তো জলের বোতল আপনি বলেন জল ছুঁড়ে খেয়েছে, তো এরা দিতে পারবে ওই আইডিওলজি, দিতে পারবে ওই পুরো একটা কনসেপ্ট, একটা দেশের জাতির একটা পরিচয় দিতে পারবে? এদের কাছে আছে? ইসলামিক র্যাডিক্যালিজম ছাড়া, জিহাদ ছাড়া কি আছে এদের কাছে পরিচয়?
তালিবান হওয়া ছাড়া কোন রাস্তা খোলা থাকছে এদের কাছে? তালিবান হওয়া ছাড়া। আর যদি তালিবান না হয় তাহলে খন্ড খন্ড হয়ে যাওয়া ছাড়া কি উপায় থাকছে এদের কাছে? বলকানাইজেশন ছাড়া। সুজিত দা, আপনি যেটা জামাতের, এখানে আমি যখন এই বিপদগুলো আছে, কারেক্টলি সাইড দেবাশিস চৌধুরী, সেনাবাহিনীকে কিন্তু একটা সেনাবাহিনী চুপ করে রয়েছে। সেনাবাহিনী তো বুঝতে পারছে, কারণ সেনাবাহিনীর মধ্যে র্যাডিক্যালাইজেশন হয়েছে। তো ওদের অফিসার ক্যাডার সবসময় একটু সেকুলার সব জায়গায় হয়। পাকিস্তানের আর্মি জেনারেলরা যতই আল্লাহ আকবর বলুক, সেই সন্ধ্যেবেলা অফিসার মেসে গিয়ে সবাই হুইস্কি জিন রাম সবাই খায়। বাংলাদেশের অফিসারও তাই, যতই স্যার নমাজ পড়ুক সে চুকচুক করে খাবে অফিসার মেসে গিয়ে, ও করবেই। অফিসার ক্যাডার। কিন্তু ফৌজিরা তো পুরোপুরি র্যাডিক্যালাইজ হচ্ছে। ওরা জামাতি ব্যাকগ্রাউন্ড থেকে, গ্রাম থেকে, সব কৃষক পরিবারে তো সোলজার হচ্ছে। ওরা সব জামাত থেকে হয়ে সোলজার হচ্ছে। তো ও তো নিজের আর্মিকে কন্ট্রোল করতে পারবে না যদি এগুলোকে ঠিক করে মীমাংসা না করে অফিসার ক্যাডার ওদের পরিস্থিতি। দেখুন, যেটা ব্যাপার হচ্ছে যে সেনাবাহিনীর ভূমিকাটা কি ছিল? সেনাবাহিনীর ভূমিকাটা ছিল তারা শেখ হাসিনাকে একটা সেফ প্যাসেজ দিয়ে এখানে পাঠিয়ে দিয়েছে। এই তো তাহলে এখন সেনাবাহিনীরই ভূমিকা হওয়া উচিত সেফ প্যাসেজ দিয়ে ওখানে আবার সেনাবাহিনী কিন্তু এমন নয় সে চাইলে কিন্তু শেখ হাসিনাকে ওখানে আটকে দিতে পারত, সেটা করেনি, সেটা সেফ প্যাসেজ দিয়েছে। তাহলে আবার সেফ রিটার্নটা করারও একটা ভূমিকা সেনাবাহিনী থাকা উচিত। জামাতের প্রশ্নে খুব গুরুত্বপূর্ণ। জামাতের যদি নিজস্ব মাস বেস থাকতো তাহলে এই তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্বটা কিন্তু জামাত নিত। এমন নয় যে মার্কিন যুক্তরাষ্ট্রে, ইউরোপে পড়াশোনা করা, চাকরি করা লোকদের যারা আজকে উপদেষ্টা পদে বসে আছে তাদের সঙ্গে কিন্তু দীর্ঘদিন বাংলাদেশের মাটির কোনো সম্পর্ক নেই। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, অর্থনীতির কোনো তারা ইউরোপীয়তে চাকরি করে, ওয়ার্ল্ড ব্যাংকে চাকরি করে, মার্কিন যুক্তরাষ্ট্রে চাকরি করে আজকে উপদেষ্টার পদে বসেছে। তাহলে জামাত কিন্তু পেছন থেকেই প্রভাবটা করতে চাইছে, সামনে থেকে না। বেশ, আমাদের সঙ্গে হাওড়া থেকে অচিন্ত বারুই রয়েছেন। হ্যাঁ বলুন। অচিন্ত বারুই হাওড়া থেকে, হ্যাঁ বলুন। শোনা যাচ্ছে? হ্যাঁ, সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। হ্যাঁ, একদম শেষ মুহূর্ত আমাদের কাছে। হ্যাঁ, গৌতম বাবু কিছু বলতে চাইছেন? হ্যাঁ, আমি বলতে চাইছি, দেখুন, আমি শুরুতেও বলেছিলাম যে সেনা প্রধান মুখ্য ভূমিকা নিতে না পারার আরেকটা অন্যতম কারণই আমি বলেছিলাম যে সেই দেশে জুলাই আগস্ট আন্দোলনে সাধারণ মানুষরা যুক্ত হয়ে গেছিল, ভুল বুঝে হোক। ফলে সেনাবাহিনী একদম কি বলবো, অভ্যুত্থানের মধ্যে দিয়ে ক্ষমতায় যাওয়ার ক্ষেত্রে তাদের একটা অন্তরায় আছে। আর ভারতকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিতেই হবে। এই যে একটু আমি অন্য প্রসঙ্গেই বলছি কথাটা, এই যে তুরস্ক সম্পর্কে, তুরস্ককে আজকে যে বিষয়টা হচ্ছে, তুরস্ক অনেকটা বেশি আতঙ্কিত হচ্ছে, তার অন্যতম কারণটা কিন্তু অন্যখানে। কারণ যে তুর্কি সাইপ্রিয়ট অর্থাৎ সাইপ্রিয়াসের যে গন্ডগোল, সেটা ভারত কিন্তু এরপরে দেখবে। আর্মেনিয়ার সঙ্গে যে গন্ডগোল, সেটা ভারতবর্ষ কিন্তু আগামী দিনে দেখবে। ফলত তুরস্ক কিন্তু এখন থেকেই সেই অবস্থাটা, সেই আতঙ্ক কিন্তু তাদের চেপে বসে আছে। অর্থাৎ গ্রিসের সঙ্গে তাদের যে লড়াই, সে লড়াই কিন্তু আগামী দিনে আরো ভয়ঙ্কর ভাবে মাথাচাড়া দিবে। কারণ হচ্ছে ইতিমধ্যেই যে ট্যুরিজম ওখানে বন্ধ করে দিয়েছে ভারতীয় ট্যুর অপারেটররা, এবং একটা গ্রিসের দিকে, স্থানীয় গ্রিসের দিকে অনেক বেশি ট্যুর অপারেটররা এখন আগামী দিনে টুরিস্টদের একটা ডেস্টিনেশন। সাইপ্রাসের মোটামুটি কাশ্মীরের মতন, সাইপ্রাস দুটো ভাগ করা, ওই একটা টার্কি আর একটা গ্রিসের, ওটা ইউএনও লাইন, ওটা একদম পুরো এলওসি এর মতন সাইপ্রাস। একদমই। আর্মেনিয়া একটা কথা বলে, আর্মেনিয়ার সঙ্গে আজকে 30 বছর যাবত তাদের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। কারণ আর্মেনিয়াতে গত 2015 সালে যে গণহত্যা হয়েছিল তার জন্য দায়ী করেছে কিন্তু এই তুরস্ককে। ফলে তুরস্ককে দেখবে অন্যভাবে, যা দেখবার দেখে নেবে, ইন্ডিয়া দেখবেই। এই একইভাবে বাংলাদেশের ক্ষেত্রে ভারতকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে, কারণ ভারত এখন একদম পুরো মুডে আছে, সেটা দেখবার অ্যাকশন মোডে আছে, ফুল অ্যাকশন মোডে এখন ভারত আছে। অবশ্যই তিনজনকে ধন্যবাদ জানাচ্ছি আজকে যোগদান করার জন্য। অপারেশন সিঁদুরের পর ভারত কিন্তু ফুল অ্যাকশন মোডে, এবং এই অ্যাকশন মোড জারি থাকবে। সুতরাং আগামী সময় বাংলাদেশের ব্যাপারে ভারত, এই নিয়ে আমি এখন বারেবারেই বলছি যে ভারত কিন্তু তীব্র নজর রাখছে, এবং আজকে চিকেন নেক এই অঞ্চলে ভারতের মিলিটারি এক্সারসাইজ তুঙ্গে ছিল। এই সমস্ত কিছু এখন ডেভেলপমেন্ট হতে থাকবে। সুতরাং বাংলাদেশের পরিস্থিতির দ্রুত বদল চাই, এবং হচ্ছে নির্বাচন সেখানে হোক, এবং অবশ্যই ভারতের সাথে একটা সুন্দর সম্পর্ক রেস্টোর হোক, এটা প্রত্যেকেই চাইছি। ভিসা থেকে শুরু করে সমস্ত জায়গায় এটা নর্মালসি আসুক, কিন্তু তার আগে কতগুলো শর্ত যে এবার কঠোর শর্ত পালন করতে হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই।
আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ, নমস্কার।